প্রিয় ছাত্রছাত্রীরা, বায়োলজি উইথ তনুশ্রীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলে এসেছি সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। এই দ্বিপদ নামকরণ জিনিসটা নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদের খুব সহজভাবে একটা জিনিস বোঝাতে চাই। সেটা হচ্ছে আমরা কোনো কিছু জীবকে কি কি দিয়ে চিনতে পারি। প্রথমে সেটা শুধু জীব না, কোনো জড়বস্তুও হতে পারে। কি দিয়ে চিনতে পারি? তার নাম দিয়ে চিনতে পারি। কিন্তু পৃথিবীর এক একটা জায়গায় এক এক রকম ভাষার প্রচলন আছে। ভাষা অনুযায়ী নামও বদলে যাচ্ছে। যেমন ধান, বাংলায় ধান নামে পরিচিত, সংস্কৃতে ব্রীহি নামে পরিচিত, তামিলে নেল্লু, হিন্দিতে আবার ধান বলছি। তাহলে ভাষা অনুযায়ী শুধু ধানেরই কত রকম নাম হচ্ছে, তাই না? তাই পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মধ্যে এই সমস্যা দূর করার জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি করলেন, এক আন্তর্জাতিক নাম, যাতে পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা কোনো একটা জীবকে একই নামে চিনতে পারে। সেই জন্য বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই দ্বিপদ নামকরণের প্রচলন করেন। তাহলে দ্বিপদ নামকরণের জনক কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস হচ্ছেন এই দ্বিপদ নামকরণের জনক। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে আধুনিক শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তার লেখা দুটো বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, যেটা তিনি 1735 সালে লিখেছিলেন, আর হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম, যেটা তিনি 1753 সালে লিখেছিলেন। এই দুটো বইয়ে তিনি দ্বিপদ নামকরণ নিয়ে আলোচনা করেছিলেন, কিভাবে করতে হয়, তাদের নিয়মাবলী কি, দ্বিপদ নামকরণ কি। এবার দ্বিপদ নামকরণ কথাটা থেকেই তোমরা বুঝতে পারছো যে নামকরণে দুটো পদ আছে। এটা একটা বাইনোমিয়াল নোমেনক্লেচার, একটা ল্যাটিন শব্দ। বাই অর্থ হচ্ছে দুই, আর নোমেন অর্থ হচ্ছে নাম। সুতরাং দুই পদ বিশিষ্ট নামকেই আমরা বলবো দ্বিপদ নামকরণ, তাই না? এবার আমরা চলে আসব দ্বিপদ নামকরণ, যে আমরা বলছি দুই পদ বিশিষ্ট নাম, সেই দুটো পদ কি কি। একটা হচ্ছে গণ বা জেনাস, আর একটা হচ্ছে প্রজাতি বা স্পিসিস। এই গণ আর প্রজাতি নিয়ে যেই নামটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে দ্বিপদ নামকরণ, যাকে আমরা বৈজ্ঞানিক নাম বা সায়েন্টিফিক নাম হিসেবে চিনি। উদাহরণস্বরূপ বলতে পারি আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, মানুষ, হোমো স্যাপিয়েন্স, আরো অনেক কিছুই আছে। এবারে দ্বিপদ নামকরণ কিন্তু আমরা যেমন তেমন ভাবে লিখতে পারি না। দ্বিপদ নামকরণ লেখার কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে। এই নিয়মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো না মেনে যদি দ্বিপদ নামকরণ লেখা হয়, তাহলে কিন্তু দ্বিপদ নামকরণের কোনো রকম কোনো গুরুত্ব থাকবে না বা ভুল হয়ে যাবে, তাই না? যেমন ছাপার ক্ষেত্রে দ্বিপদ নামকরণ সর্বদা কিন্তু ইটালিক্স অক্ষরে লিখতে হয়। যেমন আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। হাতের লেখার ক্ষেত্রে কি হবে না, হাতে তো আমরা ইটালিক্সে লিখতে পারবো না। হাতে আমরা ইটালিক্সে লিখতে পারবো না, সেক্ষেত্রে গণ আর প্রজাতিকে আলাদা আলাদাভাবে লিখে আন্ডারলাইন করতে হবে। এই দ্বিপদ নামকরণে গণের প্রথম অক্ষর কিন্তু সর্বদা বড় হাতের হবে, তারপরের অক্ষরগুলো ছোট হাতের হবে। কিন্তু আর প্রজাতির প্রথম অক্ষর কিন্তু অবশ্যই ছোট হাতের হবে, পরের অক্ষরগুলোও ছোট হাতের হবে। এই নামকরণ, ধরো প্রথমবার আমি উদাহরণস্বরূপ বলছি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা,
কথাটা পুরোটা লিখলাম, দিয়ে আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করলাম। দ্বিতীয়বার লেখার ক্ষেত্রে ধরো কোনো একটা প্যারাগ্রাফ বা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নিয়ে আমরা লিখছি, দ্বিতীয়বার লেখার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এম দিয়ে ডট দিয়ে নিচে আন্ডারলাইন করে ইন্ডিকা লিখতে পারি। ঠিক একইভাবে হোমো স্যাপিয়েন্স নিয়ে দেখো, এখানে আমি বলেছি যেমন হচ্ছে হোমো স্যাপিয়েন্স লিখলাম প্রথমবার, দ্বিতীয়বার লেখার ক্ষেত্রে আমরা কিন্তু এইচ ডট স্যাপিয়েন্স কথাটা কিন্তু লিখে দিয়ে আন্ডারলাইন করে দেব। হ্যাঁ, হাতে লেখার ক্ষেত্রে কিন্তু সর্বদাই আন্ডারলাইন করতে হবে, কারণ আমরা তো সেটা ইটালিক্সে লিখতে পারছি না। হুম, তাই সর্বদাই আন্ডারলাইন করতে হবে। না হলে যদি আন্ডারলাইন করে আমরা না লিখি পরীক্ষার খাতায় বা আমাদের লেখার খাতায়, সেটা কিন্তু কেটে একদম জিরো হয়ে যাবে। আর বিজ্ঞানসম্মত নামের শেষে যে বিজ্ঞানী সেই নামটা করেছিলেন, সেই সিদ্ধ নামটা দিয়েছিলেন, সেই বিজ্ঞানীর সংক্ষিপ্ত নামটা আমরা কিন্তু গণ আর প্রজাতির শেষে জুড়ে দিতে পারি। এর সাহায্যে আমরা কি জানতে পারি না, কোন বিজ্ঞানী সেই নামটা দিয়েছিলেন, সেই নামের উৎস কি, আর এটাই আমরা বুঝতে পারি। এবার আমরা চলে আসবো এই যে দ্বিপদ নামকরণের আমরা নিয়মাবলী পড়লাম, দ্বিপদ নামকরণ কি পড়লাম, তাহলে এবার আমরা জানবো দ্বিপদ নামকরণের গুরুত্ব কি। ওই যে বললাম, পৃথিবীর সমস্ত ভাষাভাষীর বিজ্ঞানীরা যাতে কোনো একটা জীবকে একই নামে চিনতে পারেন, সেই জন্য এটা ভাষাগত বাধা দূর করছে, সার্বজনীনতা একটা বজায় রাখছে, আর স্থিতিশীলতা। ল্যাটিন ভাষা কিন্তু বর্তমানে একটা মৃত ভাষা, মানে বর্তমানে আর ব্যবহার কিন্তু হয় না। তাই সময়ের সাথে সাথে ল্যাটিন ভাষার বানান বা অর্থ কিন্তু পরিবর্তিত হয় না, একই আছে। তাই বিজ্ঞানসম্মত নামগুলোও বারবার পরিবর্তিত হয় না। আর কোনো একটা কিন্তু প্রজাতির বা কোনো একটা জীবের কিন্তু একটাই বিজ্ঞানসম্মত নাম থাকবে। মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। এটা কিন্তু সারা পৃথিবী জুড়েই হোমো স্যাপিয়েন্স। ইন্ডিয়াতে হোমো স্যাপিয়েন্স, আমেরিকাতে হোমো ইরেক্টাস, সেরকম কিন্তু একদমই নয়। বুঝতে পারলাম? তার মানে আমেরিকায় যে বিজ্ঞানী বসে কাজ করছেন, তিনিও মানুষকে হোমো স্যাপিয়েন্স বলে ডাকবেন। আবার ইন্ডিয়াতে যে বিজ্ঞানী কাজ করছেন, তিনিও মানুষকে হোমো স্যাপিয়েন্স বলেই ডাকবেন। বোঝাতে পেরেছি? এবার হচ্ছে সম্পর্ক নির্দেশ। একই জেনাস থেকে কিভাবে বিভিন্ন প্রজাতির উৎপত্তি হয়েছে বিবর্তনের ধারায়, সেগুলোকে বলছে সম্পর্ক নির্দেশ বা বিবর্তনের ধারাটা আমরা এই বিজ্ঞানসম্মত নাম থেকে খুব ভালোভাবে আমরা বুঝতে পারি, বা তাদের মধ্যে কি সম্পর্ক আছে সেটা নির্দেশ করতে পারি। আমি এখানে উদাহরণস্বরূপ কিছু পরিচিত কয়েকটা জিনিসের বিজ্ঞানসম্মত নাম দিয়ে দিয়েছি, কিছু উদ্ভিদ, কিছু প্রাণী, যেমন আম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ধান ওরাইজা স্যাটিভা, পেঁয়াজ অ্যালিয়াম সেপা। এগুলো ছাড়াও মানুষ আছে হোমো সাপিয়েন্স, বাঘ আছে প্যান্থেরা টাইগ্রিস, মাছি আছে মুস্কা ডোমেস্টিকা, এটসেট্রা। আচ্ছা, আমার বিজ্ঞানসম্মত নাম নিয়ে বা বাইনোমিয়াল নোমেনক্লেচার নিয়ে আলোচনা এইটুকুই থাকলো। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ কমেন্ট করে দিও। আজ এটুকুই থাকলো। আমি আবার পরবর্তী কোনো একটা টপিক নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো। থ্যাংক ইউ।